আসসালামু আলাইকুম, শুভ রাত্রি। টেক্সটাইল টাইমস প্রেজেন্ট লিডারশিপ আওয়ার ক্যাম্পাস এডিশনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি ফাহিম আক্তার, টেক্সটাইল টাইমসের একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং আজকের অনুষ্ঠানের উপস্থাপক। আজকে এই বিশেষ পর্বে আমরা কথা বলবো সাউথ ইস্ট টেক্সটাইল ক্লাবের কিছু তরুণ নেতৃত্বের সাথে, যারা তাদের কাজের মাধ্যমে ব্যতিক্রমী ধারা তৈরি করেছে। আজকের এই লাইভে অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে আছেন সাউথ ইস্ট টেক্সটাইল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিপুল হায়দার এবং জেনারেল সেক্রেটারি রফিকুল ইসলাম রাজা ভাইয়া। আজ তাদের কাছ থেকে শুনবো সাউথ ইস্ট টেক্সটাইল ক্লাবের কাজের কথা, চ্যালেঞ্জ, ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি। আসুন আমরা তাদের স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সাউথ ইস্ট টেক্সটাইল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিপুল হায়দার ভাই এবং জেনারেল সেক্রেটারি রফিকুল ইসলাম ভাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। জি, আপনাদেরকেও জি, অসংখ্য আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। করার জন্য। প্রথমেই আমি আপনাদের কাছে জানতে চাই সাউথ ইস্ট টেক্সটাইল কাজ শুরু হয়েছিল কিভাবে এবং কি উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল। আমি প্রথমে চলে যাব বিপুল হায়দার ভাইয়ার কাছে। জি, ধন্যবাদ আপু। আমরা ফার্স্টে টেক্সটাইল ক্লাবটা শুরু করেছিলাম আমাদের একজন অ্যালামনাই, যিনি হচ্ছে 29 ব্যাচের। তো উনার মাধ্যমে হাত ধরেই ফার্স্টে আমাদের টেক্সটাইল ক্লাবের যাত্রা শুরু হয়। বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে যে আমাদের টেক্সটাইল ক্লাব থেকে এই যে আমাদের ডিপার্টমেন্টটা যেন তার এই ক্লাব দ্বারা উপকৃত হয়, এবং হইতেছে আমাদের সিনিয়র জুনিয়র থেকে শুরু করে অ্যালামনাই পর্যন্ত সবার সাথে বন্ডিং এবং তাদের বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা যেন তারা পেতে পারে। জি ভাইয়া, আহ, আপনাদের ব্যক্তিগতভাবে কিভাবে ক্লাবের সাথে যুক্ত হলেন? আপনাদের ফার্স্ট ইমপ্রেশন কি ছিল? এটার প্রথম প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর আমরা বিপুল হায়দার ভাইয়ের কাছ থেকে প্রথম জানতে চাই। আমাদের ক্লাবের প্রথম ইমপ্রেশনটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করে থাকি, যেটা দ্বারা আমাদের ডিপার্টমেন্টের সবাই যেন বিভিন্ন কোম্পানি এবং তাদের এক্সিকিউটিভদের সাথে পরিচিত হতে পারে এবং তাদের সাথে যেন বন্ডিং একটা ক্রিয়েট করতে পারে। তো সেই ধারায় আমরা ক্লাবের শুরু করি। রাজা ভাইয়া, আপনার ব্যক্তিগতভাবে কিভাবে ক্লাবের সাথে যুক্ত হলেন? মানে আপনার ফার্স্ট ইমপ্রেশন কি ছিল? যে টেক্সটাইল ক্লাব যেহেতু একটা ডিপার্টমেন্টাল ক্লাব, তো আমার ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছি। আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হব। তা আমার কাছে মনে হয়েছে যে টেক্সটাইল ক্লাবের সাথে যদি আমি যুক্ত হই, তাহলে হয়তো বা টেক্সটাইল সম্পর্কে আমি আরো বেটার জানতে পারবো, বেটার বুঝতে পারবো। তো ওই দিক থেকে হচ্ছে আমার প্রথম ইয়াটা ছিল যে টেক্সটাইল ক্লাবের দিকে আসা। তো আমি এখন হচ্ছে ফাইনাল ইয়ার স্টুডেন্ট। তো এতদিন আমি টেক্সটাইল ক্লাবের সাথে ছিলাম। এবং আমি দেখে আসছি যে বিগত যে কয়দিন আমি দেখে আসছি টেক্সটাইল ক্লাবের অ্যাক্টিভিটিস গুলোতে, যেমন আহ, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারপর হচ্ছে আমাদের অ্যালামনাই ভাইয়ারা মানে ইনভাইটেড হয় আমাদের ক্লাবের থ্রুতে। হ্যাঁ, তো আমি আমি বিষয়টাকে বেনিফিশিয়াল মনে করছি, যার কারণে হচ্ছে আমি টেক্সটাইল ক্লাবের সাথে যুক্ত হই। এই ঠিক আছে, সেটার জন্য খুবই দুঃখিত ভাইয়া। বাকি আলোচনা আমরা শুরু করছি আবার। আহ, রাজা ভাই, আপনি কি আপনার সম্পূর্ণ কথাটা শেষ করতে পেরেছিলেন? জি, জি। আহ, মানে ব্যক্তিগতভাবে ক্লাবের সাথে যে যুক্ত হওয়াটা, ফার্স্ট ইমপ্রেশনটা অবশ্যই সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। আহ, এবার বিপুল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সাউথইস্ট ইউনিভার্সিটির অন্য ক্লাবের সাথে টেক্সটাইল ক্লাবের ইউনিকনেসটা কোন জায়গায় আসলে? আসলে অন্য ক্লাবের সাথে আমাদের একটা ইউনিকনেস এর ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে রানিং স্টুডেন্টরা আছে, তারা যেন আমাদের ডিপার্টমেন্টটাকে ভালো করে চিনতে পারে এবং হচ্ছে তাদের ভবিষ্যতে প্রফেশনাল লাইফে যেন তাদের নিজেদের ক্যারিয়ার বিল্ড করতে পারে। ওভাবে বিভিন্ন আমরা ওয়ার্কশপ এবং নানান ধরনের কারিকুলামের মাধ্যমে তাদেরকে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে ইন্ট্রোডিউস করে। আর ওর বিভিন্ন পাশাপাশি আমাদের এই কালচারাল সেগমেন্টও রাখা হয়, যেন হইতেছে তাদের এই মাইন্ডটাকে ফ্রেশ রাখতে পারে এবং হচ্ছে তাদের কারিকুলামের সাথে
এই যে সিলেবাস আছে তাদের সাথে এই কারিকুলাম গুলোর সাথে রিলেট করতে পারে, এই জন্য আমরা নানান রকমের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকি, সেখানে আর কি তাদের এইসব ব্যাপারে ডিটেলসটা ভালো করে একটা ভিজুয়ালাইজেশন করতে পারে। রাজা ভাইয়া, এই প্রশ্নের আপনার ব্যক্তিগত মতামতটা কি আসলে তাকে ইউনিভার্সিটির অন্য ক্লাবের সাথে টেক্সটাইল ক্লাবের নেক্সটটা আপনি কি মনে করেন? মেইন ইউনিকনেসটা যেখানে সেটা হচ্ছে যে টেক্সটাইল ক্লাবটা হচ্ছে একটা ডিপার্টমেন্টাল ক্লাব, আর অন্যান্য যে ক্লাব আছে যেমন কালচারাল ক্লাব, তারপর হচ্ছে লিটারেচার ক্লাব, এগুলো হচ্ছে সেন্ট্রাল ক্লাব। তো ডিপার্টমেন্টাল ক্লাবটা অলওয়েজ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যেই সাবজেক্টে পড়তেছে ওই দিকটা থেকে হচ্ছে তারা মানে উপকৃত হয় আর কি। যেমন আমাদের ক্লাব থেকে ইয়ারলি হচ্ছে 4 থেকে 5টা প্রোগ্রাম হয়, যার মধ্যে হচ্ছে বড় একটা প্রোগ্রাম থাকে ন্যাশনাল প্রোগ্রাম। আর এমনিতে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যেমন কিছুদিন আগে মাস্কো গ্রুপ এসেছিল, তারপর হচ্ছে অ্যাপেক্স হোল্ডিংস, নেক্সট সোর্সিং। তো এরকম আমরা বিভিন্ন সেমিনার করে থাকি, যেখানে হচ্ছে যে স্টুডেন্টরা আসে, দেখে, শিখে, এবং হচ্ছে আমরা স্টুডেন্টরা কিন্তু এখান থেকে ইন্টার্নশিপও পায়। ঠিক আছে। আবার টেক্সটাইল জিনিসটা হচ্ছে আপনার হয়তো জানার কথা যে সবকিছুই কিন্তু বন্ডিং, লিঙ্ক আপ এগুলোর উপরে চলে। যার সাথে যত ভালো হ্যাঁ, বন্ডিং, যত লিঙ্ক আপ, যত ভালো সুসম্পর্ক, তার কিন্তু টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে ভালো পজিশনে যাওয়ার তত ভালোই একটা অপরচুনিটিস ক্রিয়েট হয়। তো সেটা কিন্তু আমাদের ক্লাবের থ্রুতে হচ্ছে। তা আমারও মনে হয় যে মেইন ইউনিকনেসটা হচ্ছে এই জায়গাতেই। হ্যাঁ, যে স্টুডেন্টরা ক্লাবের থ্রুতে ইন্টার্নশিপ পাচ্ছে, জব অপরচুনিটিস পাচ্ছে, এবং আহ, সে যেই বিষয়টাতে পড়াশোনা করছে সেই বিষয়টা নিয়েও মানে সে জ্ঞান অর্জন করতে পারছে, এতটুকুই। জি ভাইয়া, ধন্যবাদ এই বিষয়টা সুন্দর করে বোঝানোর জন্য। এখন আমরা পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। আপনারা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় কিভাবে কালেক্টিভ ডিসিশন মেকিং করেন? পার্টিকুলার মেথড ইউজ করে থাকেন? বিপুল হায়দার ভাইয়ের কাছে যাব। জি আপু, আমরা একটা পার্টিকুলার মেথড বলতে আমরা সব ফার্স্ট অফ অল যে আমরা একটা ডিসকাশন করি, আমরা যারা হচ্ছে আমাদের ইসি পদে আছে বা এক্সিকিউটিভ কমিটিতে আছে তারা সবাই মিলে একটা ডিসকাশন করি যে কি কিভাবে একটা প্রোগ্রাম করলে বা কি কি ধরনের প্রোগ্রাম করলে সবাই সবাই বেনিফিশিয়াল হবে, ডিপার্টমেন্টাল সবাই। তো এইভাবে করে ফার্স্টে আমরা একটা চেইন ওয়াইজ মেনটেন করি জিনিসটা ফার্স্টে আমরা এই এক্সিকিউটিভ কমিটিরা আলাপ আলোচনা করি, তারপরে হচ্ছে আমাদের সার্ভিসেরা সেখানে জয়েন হয়, এবং সার্ভিসেরা তাদের ওই ডিপার্টমেন্টাল যত সব স্টুডেন্ট আছে সব স্টুডেন্টের সাথে জিনিসটা শেয়ার করে, এভাবে একটা প্রোগ্রাম আমরা মোটামুটি সাকসেসফুল করতে পারি। রাজা ভাইয়ের কাছে আমরা যাব। মানে আপনার যদি কোনো জেনারেল সেক্রেটারি হিসেবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কালেক্টিভ মিটিংটা কিভাবে করে থাকেন? হ্যাঁ, তো কথা হচ্ছে আমি কিন্তু অলরেডি বলেছি যে আমরা ইয়ারলি অনেকগুলো প্রোগ্রাম কিন্তু করে থাকি। তো কোনো ডিসিশন মেকিং এ যদি আসতে চাই, কারণ আমাদের প্রোগ্রাম কিন্তু আমাদের জুনিয়র বা মেইনলি হচ্ছে আমাদের রানিং স্টুডেন্টদের ছাড়া কিন্তু হয় না, বা হচ্ছে আমাদের আমাদের প্রোগ্রামে আমাদের অ্যালামনাইও লাগে, আমাদের ফ্যাকাল্টি লাগে। তো আমরা কি করি, আমরা নিজেরা ডিসকাস করি, বাট আমরা রানিং যত ব্যাচ পড়াশোনা করছে সব ব্যাচের সাথে ইন্ডিভিজুয়ালি আমরা ডিসকাস করার চেষ্টা করি, যাচ্ছে আমরা একটা প্রোগ্রাম করতে চাচ্ছি, তোমরা বলো যে কি করলে ভালো হয়, কি কি সেগমেন্ট রাখলে ভালো হয়, কি কি মানে রাখলে ভালো হয়, না রাখলে ভালো হয়। তো এগুলো নিয়ে আমরা রানিং স্টুডেন্টদের সাথে ডিসকাস করি, আমাদের টিচারদের সাথে ডিসকাস করি, আমাদের টেক্সটাইল ক্লাবের মডারেটর স্যার দুইজন আছে, একজন শামীম আলম স্যার, একজন ইফতেখার স্যার, দুইজনের সাথে ডিসকাস করি। তারপর হচ্ছে আমরা ইসি প্যানেল এবং সাব ইসি প্যানেলের মেম্বার্সরা একসাথে বসে ডিসকাস করি। তারপর হচ্ছে সব স্টুডেন্টসদের এবং অ্যালামনাই ভাইয়াদের, আপুদের, তারপর হচ্ছে টিচারদের মতে সব মিলিয়ে যেটা ভালো হয় বা যা করলে ভালো হয় ওইভাবে আমরা ওভারঅল একটা মানে প্রেডিকশন নিয়ে তারপর হচ্ছে আমরা মানে একটা ডিসিশন নিই আর কি। জি, খুবই সুন্দর এবং পরিমার্জিত একটা পরিকল্পনা নিয়ে সামনে আগানো হয়, যে কোনো সেমিনার হোক বা যে কোনো ইভেন্ট হোক। আচ্ছা ভাইয়া, জি। তাহলে এখন সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একাডেমিক লাইফে টেক্সটাইল ক্লাব কি ধরনের বাস্তব প্রভাব ফেলছে আসলে? এটা আমরা প্রথম বিপুল হায়দার ভাইয়ের কাছে জানতে চাই।
একাডেমিক লাইফের সাথে আমাদের টেক্সটাইল ক্লাব যে ইফেক্টটা যেভাবে ফেলে সেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপ হয়। এটা হচ্ছে আমাদের কি রোল কাজ করে, কি রোল কাজ করে যে তারা হচ্ছে বিভিন্ন অ্যালামনারা আসে, এসে তাদের ওই ইন্ডাস্ট্রিয়াল লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করে এবং ইন্ডাস্ট্রি লাইফের হচ্ছে বিভিন্ন মেশিনারিজ, বিভিন্ন প্রবলেম সলভিং এইসব ব্যাপারে আলোচনা করে, সিভি, ইন্টারভিউ এইসব ব্যাপারে আলোচনা করে আমাদেরকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা দেয়। এসব অভিজ্ঞতার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি যে আমাদের একাডেমিক লাইফের সাথে আমাদের যে ক্যারিয়ার বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লাইফ সেটা হচ্ছে কিভাবে কানেক্ট করে এবং যারা আমরা পড়তেছি তারা যে বিষয় নিয়ে পড়তেছে অনেক সময় তারা এই একাডেমিক ভাবে বা বুকিশ নলেজ যে জিনিসটা ভিজুয়ালাইজেশন করতে পারে না, কিন্তু যখন আমাদের অ্যালামনেরা সে একটা জিনিসের ব্যাপারে কথা বলে তখন তারা জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারে এবং সে ব্যাপারে তাদের নিজেদের আইডিয়াও তৈরি করে রাখতে পারে ভবিষ্যতের জন্য। আর সিভি নিয়ে এবং আহ, বিভিন্ন অ্যাক্টিভিটিস যেগুলা ইন্ডাস্ট্রিতে হয় সেগুলো নিয়ে যখন কথা বলে তখন তারা এই ব্যাপারেও অবগত থাকে, এভাবে নিজেকে ভবিষ্যতের জন্য প্রিপেয়ার করতে পারে। হ্যাঁ, একটা সুন্দর একাডেমিক লাইফের পাশাপাশি যে টেক্সটাইল ক্লাবটা তাদের প্রভাব হিসাব ফেলছে, এটা খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। রাজা ভাইয়ের কাছে কি মনে হয় আসলে আপনাদের সাউথ ইস্ট টেক্সটাইল ক্লাবটা শিক্ষার্থীদের জন্য একাডেমিক লাইফে অ্যালামনি প্লাস বিভিন্ন উদ্ভাবনী কাজ করার পাশাপাশি আর কি কি ধরনের প্রভাব ফেলতে পারে ইন ফিউচার ফর কেরিয়ার? আসলে মেইন বিষয়টা কি, ক্লাবিং যে জিনিসটা, ক্লাবিং থেকে আমরা অনেক জিনিস শিখতে পারি। লিডারশিপ শিখতে পারি। আমরা হচ্ছে একটা প্রোগ্রাম কিভাবে অর্গানাইজ করতে হয় সেটা শিখতে পারি। তারপর হচ্ছে আমরা সফট স্কিল শিখতে পারি। হ্যাঁ, যে একটা প্রোগ্রাম হইছে, আমার প্রোগ্রামে মানুষ হচ্ছে না, মানুষটা ইনস্ট্যান্ট কিভাবে আমি ম্যানেজ করব, এই স্কিলটা শিখতে পারি। তারপর হচ্ছে শিখতে পারি যে একটা প্রোগ্রামে ধরেন একটা ঝামেলা হইলো, ইনস্ট্যান্ট সলভ করা। এটা দিয়ে আমরা আমাদের আইকিউ বাড়াইতে পারতেছি। মানে ওভারঅল হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সফট স্কিল হচ্ছে শিখতে পারতেছি। তার পাশাপাশি আমরা আমাদের সেমিনার গুলোতে যাদেরকে ইনভাইট করে থাকি, সেখানে কি হয়, ওনারা তো ওনাদের ইন্ডাস্ট্রিয়াল লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করে। তার পাশাপাশি হচ্ছে আমাদের ভার্সিটিতে 4টা মেজর রানিং চলছে। মেজর হচ্ছে ইয়ার ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ওয়েট প্রসেসিং টেকনোলজি, আর হচ্ছে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। তো এই বিষয়গুলোতে ওনারা ডিটেলস বলে যে আসলে কোনটা কি, কিভাবে কি, ডিটেলস বলার পরে হচ্ছে আমাদের স্টুডেন্টরা শোনে, বুঝে এবং সেখান থেকে ওরা মানে মানে নলেজটা নিতে পারতেছে আর কি। তো আমার আমার মতে এতটুকুই মনে হয় যে সফট স্কিল অর্জন করতে পারতেছে। তারপর হচ্ছে অ্যালামনাইদের সাথে বন্ডিং হচ্ছে, লিঙ্ক আপ হচ্ছে। তারপর হচ্ছে সে হচ্ছে লিডারশিপ শিখতে পারতেছে, ম্যানেজমেন্ট শিখতে পারতেছে। হ্যাঁ, ওভারঅল মানে এই আর কি। আর একাডেমিক দিক দিয়ে তো আছেই। খুবই সুন্দর একটা পর্যায়। আচ্ছা, আমরা তো মানে দেখতেছি যে বছর জুড়ে বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করে থাকেন আপনারা। এইসব ইভেন্টের অলরেডি বলেছেন যে ইয়ারলি হয় 4 থেকে 5টা ইভেন্ট হয়ই থাকে। এইসব ইভেন্টের মূল লক্ষ্য কি এবং আপনাদের স্টুডেন্টরা কতটুকু নলেজ বা স্কিল অর্জন করে? মানে অলরেডি বলা হয়েছে এখানে সফট স্কিল অর্জন করছে। তারপরে একাডেমিক লাইফে তো অবভিয়াসলি 4টা মেজরেও আগাচ্ছে। আর অ্যালামনিদের থেকে তথ্য জানা, লাইফে ইমপ্যাক্ট করা, অ্যান্ড দেন হলো সফট স্কিলের কথা তো অলরেডি বললেন রাজা ভাইয়া। আহ, হায়দার ভাইয়া, বিপুল হায়দার ভাইয়া, আপনার এই প্রশ্নের উত্তরটা যদি একটু বলতেন যে ইভেন্ট গুলা অর্গানাইজ করার ক্ষেত্রে মূল লক্ষ্য কি থাকছে? এই অর্গানাইজেশন মানে এইসব প্রোগ্রামগুলো অর্গানাইজ এই কারণে আমরা সাধারণত করে থাকি যেন ইন্ডাস্ট্রিয়াল যে ব্যাপার-স্যাপার গুলো আছে এবং নতুন, নতুন যে এই ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমস গুলো আছে সেগুলো সম্পর্কে যেন স্টুডেন্টরা জানে এবং সেগুলো নিয়ে আমাদের একটা শেষের দিকে যারা কি ফাইনাল সেমিস্টারে আছে তাদের হচ্ছে বিভিন্ন রিসার্চ টাইপের প্রোগ্রাম এরেঞ্জ করা হয়। তো বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ব্যাপারে প্রজেক্ট করা হয়। তো ওইসব ব্যাপারে তারা প্রজেক্ট করতে পারে। তারপরে এগুলোর একটা সলিউশন বাই করতে পারে এবং যারা হচ্ছে স্টুডেন্ট আছে
স্টুডেন্টরা হচ্ছে এইসব প্রবলেম গুলা রিয়েলাইজেশন করে ওদের মাথা থেকে অনেক আহ, নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া আসে। তো এই আইডিয়া গুলো আমরা কাজে লাগাতে পারি। তারপরে হচ্ছে আমরা এই তাদেরকে রিক্রুটমেন্ট যখন করা হয় তারা নতুন ধরনের জিনিস আমাদের আইডিয়া দেয় যে ইন্ডাস্ট্রি লাইফে অনেক সময় আছে, ইন্ডাস্ট্রিতে অনেকে যারা আছে তারা হচ্ছে হচ্ছে অনেক সময় এক্সপিরিয়েন্স থাকলেও তাদের কাছ থেকে যখন নাকি ফ্রেশার হিসেবে জয়েন হয় আস্তে আস্তে তাদের ইন্ডাস্ট্রিতেও আমাদের একটা কমিউনিকেশনের ব্যাপার আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। তো তারা যখন মিটিং করে এই বিভিন্ন ছোটখাটো প্রবলেম গুলোর অনেক সুন্দর সুন্দর আহ সমাধান তারা বের করতে পারে। তো এভাবে করে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই খুবই অর্গানাইজড এবং ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড কানেকশন তৈরি করার মাধ্যমে তৈরি হয়ে থাকে, যার কারণে আমাদের টেক্সটাইল ক্লাব এবং হচ্ছে ইন্ডাস্ট্রি মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলা বিভিন্নভাবে একে অপরের সাথে যখন নাকি কানেক্ট করে তখন দুজনেই উপকৃত হয়। জি, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, রাজা ভাইয়ের কাছে একই প্রশ্ন জানতে অলরেডি জেনেছি প্রশ্নটা, এই জন্য আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি যে মানে কোন সফট স্কিল গুলো ছাত্রদের মাঝে উন্নত করার চেষ্টা করছে আসলে এই ওই অর্গানাইজেশন গুলা, অর্গানাইজেশন গুলো, সরি। সরি, সফট আরেকবার একটু ক্লিয়ার। মানে আপনারা কোন সফট স্কিল গুলো ছাত্রদের মাঝে উন্নত করার চেষ্টা করছেন এই ইভেন্ট গুলোর মাধ্যমে হোক, অথবা যে কোনো সেমিনারের মাধ্যমে হোক? বিষয়টা হচ্ছে আমি অলরেডি বলেছি যে আমরা বিভিন্ন সেমিনার গুলোতে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদেরকে হচ্ছে আমরা ইনভাইট করে থাকি। তো ওনারা এসে হচ্ছে যখন মেইনলি কিন্তু আমরা স্টুডেন্ট যারা পড়াশোনা করছি তারা কিন্তু জাস্ট পড়াশোনাই করে যাচ্ছি যে আমরা কোনটা কি, হ্যাঁ, কিভাবে কাজ করে আমরা শুধু এতটুকু জানতে পারতেছি, কিন্তু আমাদের মেইন কাজ কিন্তু পড়াশোনার পরে হচ্ছে ইন্ডাস্ট্রি গুলোতে, ফ্যাক্টরি গুলোতে। তো ওই ইন্ডাস্ট্রি লাইফটা মানে কিভাবে লিড করতে হবে, ফ্যাক্টরিতে আমাদের মানে মানে কি কি কনসার্ন আছে ওইগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে হবে, ফ্যাক্টরি এনভায়রনমেন্টটা কিরকম, ওইটা আমরা ফেস করব কিভাবে, বা ওইখানে অ্যাকচুয়ালি কি কি কাজ হয় বা কি কি নিয়মে চলে। তো এই জিনিসগুলো হচ্ছে স্টুডেন্টরা কিন্তু জানতে পারে না। তো এই আমার মনে হয় যে আমাদের এই সেমিনার গুলোর মাধ্যমে স্টুডেন্টরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছ থেকে এগুলা জানতে পারতেছে। তারপর হচ্ছে যেমন সাস্টেইনেবিলিটি কি, প্রোডাক্টিভিটি কি, এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারতেছে, লিডারশিপ স্কিল অর্জন করতে পারতেছে, ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে পারতেছে। মানে এই আর কি ওভারঅল। এগুলো তো তাদের আপনাদের ইভেন্ট গুলোর মাধ্যম দিয়ে জানা। এখন যদি একজন টেক্সটাইল ক্লাবে যুক্ত হলো, এখন তার মাঝখানে সফট স্কিল গুলো কোনটা উন্নত হচ্ছে বা কোনটা ঘাটতি আছে, ওইটা বুঝবে কিভাবে? আচ্ছা, বুঝতে পারছি। মানে হচ্ছে কোন স্টুডেন্ট যদি আমাদের ক্লাবে আসতে চায় তার মধ্যে কি সফট স্কিল নেই, ওটা আমরা বুঝবো কিভাবে? মানে যে এরকমই ভাইয়া, মানে কোয়েশ্চেনটা হলো এরকম কিছুটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি আসলে। হ্যাঁ হ্যাঁ, বিপুল ভাই বলেন। এই এটার উত্তর আচ্ছা আমি দিই। আমরা যখন মেম্বার রিক্রুটমেন্ট করি তখন প্রত্যেকটা পার্সন যারা ইন্টারেস্টেড থাকে টেক্সটাইল ক্লাবের জন্য তাদেরকে ইন্ডিভিজুয়ালি আমরা বিভিন্ন কোয়েশ্চেন করে থাকি ইন্ডাস্ট্রি রিলেটেড এবং হচ্ছে আমাদের লিডারশিপ রিলেটেড, এবং তারা হচ্ছে বিভিন্ন যে সফট স্কিল গুলো আছে সবগুলা আমরা হচ্ছে একটা মানে প্রশ্ন তৈরি করি এবং ওইভাবেই সবাইকে প্রশ্ন করি। তো এভাবে করে যাদের যাদের যেসব জায়গায় স্ট্রং পয়েন্ট আছে বা স্ট্রং স্কিল আছে এগুলা তারা শেয়ার করে, এবং তাদের যখন জয়েন করে তখন জয়েন করার পরে যখন তারা কাজ করতে থাকে তখন তাদের বিভিন্ন উইকনেস নিয়ে আমরা দেখতে পারি এবং ওই উইকনেস নিয়ে আমরা কাজ করা শুরু করি। এভাবে আসলে তারা তাদের মানে একটা পরিপূর্ণ একটা প্যাকেজ হিসেবে আর কি আমরা ইন্ডাস্ট্রিতে রিপ্রেজেন্ট করতে পারি। দুঃখিত টেকনিক্যাল সমস্যার কারণে
এখন আই থিংক সবকিছু ক্লিয়ার আছে। আমরা বাকি আলোচনা শুরু করি। জি, বিপুল ভাই আমি শুনতে পাচ্ছিলাম। আপনি বলতে থাকেন। জি, আমি বলেছি। জি, জি। আমি বিপুল ভাইয়ের কথার সাথে একমত। আমরা যখন মেম্বার রিক্রুটমেন্ট করি, তখন হচ্ছে মেম্বার যারা হচ্ছে ইন্টারেস্টেড থাকে যে ভাই আমি হচ্ছে এটা করতে চাই বা যেটাই হোক, তখন আমরা হচ্ছে ওদেরকে কোশ্চেন করি যে আচ্ছা তোমার মধ্যে কি স্কিলস আছে যে তুমি ক্লাবটা চালাইতে পারবা বা ক্লাবের মধ্যে তুমি অবদান রাখতে পারবা, কি স্কিলস আছে। তখন আর কি স্টুডেন্টদের কথা মতে আমরা যাকে হচ্ছে প্রেফারেবল মনে করি যে না ওর মধ্যে স্কিলস আছে বা ওর মধ্যে এটা নেই, ওর মধ্যে এটা ভালো এটা খারাপ, ওই অনুযায়ী হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে ও যার যার পজিশন ক্রিয়েট করে দিই যে তুমি হচ্ছে অর্গানাইজ করবা, তুমি হচ্ছে যে খাবারের দায়িত্বে থাকবা, তুমি হচ্ছে প্রোগ্রামটা মনিটরিং করবা, তুমি হচ্ছে সাউন্ড সিস্টেমে থাকবা, এরকম আর কি আমরা মানে যার যার স্কিল এবং কোয়ালিটি অনুযায়ী তাকে আমরা দায়িত্ব ভাগ করে দিই আর কি। জি ভাইয়া ধন্যবাদ। মানে এই মুহূর্তে আপনাদের দুজনের কাছে আমার একই প্রশ্ন থাকবে একটি। আপনারা সম্প্রতি একটি ইভেন্ট আয়োজন করেছেন। আসলে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য কি ছিল? আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত যদি বলতেন। মানে বাংলাদেশের অর্থনীতিতে কিরকম প্রভাব পড়ছে বলে মনে করছেন? সম্প্রতি যে ইভেন্টটি ছিল যে 6th টেক্সটাইল রিসার্চ কনফারেন্স TRT 2025. This year's theme innovation in textile and fashion celebrated creativity, technology and sustainability in the textile sector. আর ভাই আমরা টেকসই শব্দটির সাথে সম্প্রতি প্রায় এক যুগ ধরে বাংলাদেশ টেক্সটাইল শিল্পের প্রভাব বিস্তারের কথা শুনতে পাই। আসলে কতটুকু ইম্প্যাক্টফুল কাজ করছে এই টেক্সটাইল শব্দটা বা টেক্সটাইল সাস্টেনেবিলিটিটা? আপনাদের মতামত কি এখানে আসলে? বিপুল হায়দার ভাইয়ের কাছ থেকে আগে জানতে চাই। জি, আমার পার্সোনাল মতামত হচ্ছে, প্রথমে আমরা বলেছি যে আমরা আসলে মানে ইন্ডাস্ট্রির সাথে কানেকশন রেখে স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে ট্রেন করাই। আর স্টুডেন্টরা যেন ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড থাকতে পারে এইজন্য অ্যালামনাইদের দিয়ে প্রোগ্রামগুলা আমরা অ্যারেঞ্জ করে থাকি। তো অ্যালামনাইরা তো অলরেডি ইন্ডাস্ট্রিতে আছে। তো উনারা বিভিন্ন আ টেক্সটাইল রিলেটেড প্রবলেম সম্পর্কে জানেন এবং তারা এটাও জানেন যে সাস্টেনেবিলিটি জিনিসটা হচ্ছে খুবই মেইনটেইন করা খুবই কষ্টকর। যেহেতু বিভিন্ন আ ডাইস অ্যান্ড কেমিক্যালস আছে। তারপরে হচ্ছে আরো বিভিন্ন পার্টিকেলস আছে টেক্সটাইলের যেগুলা হচ্ছে পরিবেশের সাথে মিশে পরিবেশ দূষণ করছে। তো এই পরিবেশ দূষণের কথা মাথায় রেখে এবং ইন্ডাস্ট্রিতে যেন কস্টিং ও কমানো যায়, এসব আরো বিভিন্ন ইস্যুস আছে। এগুলো যেন মাথায় রেখে একটা সাস্টেইনেবল জিনিসটা প্রডিউস করতে পারি, সেজন্য আমরা বিভিন্ন রিসার্চ করে থাকি। আমাদের ইন্ডাস্ট্রিতে যেসব অ্যালামনাই আছে এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন বড়, বড় পর্যায়ের যে লোকজন আছে, তারা বিভিন্ন তাদের নিজেদের আইডিয়া শেয়ার করে থাকে এবং স্টুডেন্টদের কাছেও তারা যখন একটা প্রোগ্রাম শেষের দিকে থাকে, তারাও বিভিন্ন আইডিয়া আম মানে জিজ্ঞাসাবাদ করে যে তাদের কোনো আইডিয়া আছে কিনা। তো এইভাবে করে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি তাদের নতুন কোনো আইডিয়া এবং আমাদের যারা ইন্ডাস্ট্রিতে রানিং আছে, তাদের আইডিয়া যদি যোগ করি, তাহলে ওইভাবে একটা ভালো ফলাফল আমরা আশা করি পেতে পারি। যদিও আমরা এখনো মানে ওই পর্যন্ত সাস্টেনেবল জিনিসটার মধ্যে আ যেতে পারি নাই ইন্ডাস্ট্রি। কারণ হচ্ছে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের যে ইকুইপমেন্ট আছে সাস্টেইনেবল করার জন্য আ বিভিন্ন ন্যাচারাল রিসোর্স ইউজ করতে হয়। তারপরে বিভিন্ন রকমের মেশিনারিজ আছে। সব মেশিনারিজ আসলে অর্থনৈতিক বিভিন্ন সমস্যার কারণে আনা যায় না বা আনা পসিবল হচ্ছে না। তো এগুলো নিয়ে আমাদের ভবিষ্যতে কাজ করার পরিকল্পনা আছে। তো এইজন্য আরকি সাস্টেইনেবল ব্যাপারটা এখনো ইমপ্লিমেন্ট করা হয়নি এখনো বাংলাদেশে। কিন্তু আশা করি অদূর ভবিষ্যতে হয়তোবা এই জিনিসটা হতে পারে। জি, বিপুল হায়দার ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। একই প্রশ্নের উত্তর রাজা ভাইয়ের কাছেও জানতে চাচ্ছি। আসলে অর্থনীতিতে কিরকম প্রভাব পড়ছে বলে আপনি মনে করছেন? আর সাস্টেনেবিলিটি টা কতটা ইমপ্যাক্টফুল কাজ করছে? আসলে আপনি বলেছিলেন যে আমাদের লাস্ট প্রোগ্রাম যেটা হলো সেটার বেসিসে বলতে, হ্যাঁ, জি। আসলে আমাদের লাস্ট
প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে স্টুডেন্টরা সেখানে উপস্থিত ছিল তারা কিন্তু জানতে পেরেছে হোয়াট ইজ সাস্টেনেবিলিটি কিভাবে কাজ করে। আহ, আমি মনে করি যে এগুলো যখন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসে যখন আমাদের স্টুডেন্টদের এক্সপ্লেন করতেছে, ওরা যখন মানে আমরা যখন সেটা মানে বুঝতে পারতেছি আর কি, এটা আমরা ইন্ডাস্ট্রিতে যে আমরা সেভাবে অ্যাপ্লাই করতে পারবো, সেভাবে চলতে পারবো। এবং আহ, অবশ্যই সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের জন্য এবং আমাদের হচ্ছে অর্থনীতির জন্য ভালো প্রভাব ফেলবে আর কি, আমার মনে হয়। ইনশাল্লাহ ভাইয়া, আমরাও সেই প্রত্যাশা করছি। আপনারা যে সকল ইভেন্ট আয়োজন করে থাকেন ওই সকল ইভেন্ট অনেক বড় বড় হয়ে থাকে। আমরা রিসেন্টলি দেখেছি প্রত্যেকটা এঙ্গেজমেন্ট স্টুডেন্টদের হোক, অ্যালামনিদের হোক খুব বড় পর্যায়ে হয়ে থাকে। আর আমার প্রশ্ন হচ্ছে এই সকল ইভেন্ট আয়োজনে আপনারা কিভাবে সবকিছু মেনটেন করে থাকেন? এটার একটা ছোট্ট ধারণা যদি দিতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। বিপুল হায়দার ভাইয়া। জি, আমরা যখন প্রোগ্রাম অ্যারেঞ্জ করি তো রাজা বলছিল এবং আমি বলছিলাম যে আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করে থাকি। আসলে জি, যখন মানে প্রবলেম বিভিন্ন মানে অর্গানাইজের একটা প্রোগ্রাম অর্গানাইজ যখন করি, বিভিন্ন প্রবলেম এসে হাজির হয়, তারপরে বিভিন্ন রকমের লাইবিলিটিস থাকে, এগুলা আসলে কস্টিং মানে কস্টিং কমানো, এগুলা আসলে সলভ কিভাবে করা যাবে? সলভ আসলে করা যায় হচ্ছে বিভিন্ন মিটিং এর মাধ্যমে। তো একেকজনের আইডিয়া একেক রকম হয়ে থাকে। তো একেকজনের আইডিয়া যখন সবাই শেয়ার করে তখন একটা মোরাল একটা মানে পয়েন্টে আসা যায় যে এভাবে প্রোগ্রামটা না মানলে আমাদের জন্য বেটার হবে। তো এভাবে প্রোগ্রামগুলো না মানার মাধ্যমে আমরা আসলে এভাবে সাকসেসফুল প্রতিটা প্রোগ্রামে হই যে যখন সবার আইডিয়া একত্রে থাকবে এবং আইডিয়ার পাশাপাশি যখন সবাই তাদের আইডিয়া অনুযায়ী ওই ফুল এফোর্ট দিয়ে কাজ করতে পারবে, তখন একটা প্রোগ্রাম সাকসেসফুল হয়েই থাকে। কারণ চেষ্টা যখন মানুষ আচ্ছা। করে তার ফুল পটেনশিয়াল দিয়ে, তখন মানুষ ওটার মধ্যে সাকসেস পায়। তো এই জিনিস এই মর্মে আমরা সবাই বিশ্বাসী। আর টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আহ চেষ্টা যখন করে একটা আইডিয়া নিয়ে, তো যখন কাজ না হয় তখন তো আর আগানো যায় না। তো একটা আইডিয়ার মাধ্যমে সেটা আমরা সাথে সাথে ইমপ্লিমেন্ট করি এবং যারা হচ্ছে জুনিয়র আছে, তারপর সাব এক্সিকিউটিভ আছে, ডিপার্টমেন্টাল সকল স্টুডেন্ট আছে, সবাই মিলে এভাবে একসাথে যখন কাজ করি তখন আমাদের প্রোগ্রামটা এভাবে সাকসেসফুল হয়ে থাকে। জি ভাইয়া, সেটাই আমরাও এরকম আগেও দেখেছি, এখনো দেখছি প্রত্যেকটা ইভেন্ট আপনাদের খুবই সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। আমরা দোয়া করি যাতে আরো সুন্দরভাবে এবং ভবিষ্যতে আমরা আরো ভালো, ভালো সেমিনার এবং ইভেন্ট দেখতে পাই। আ রাজা ভাই, আপনি কি এখানে কিছু ইনক্লুড করতে চাচ্ছেন? মানে সবকিছু মেইনটেইন করা থেকে শুরু করে আ যেমন একটা কথা বলা হয় যে ব্যাক স্টেজ আর অন স্টেজ, মানে ২ টা সংমিশ্রণেই কিন্তু আমাদের একটা সুন্দর ইভেন্ট হোক, সেমিনার হোক, যেকোনো কিছু একটা পরিচালনা হয়ে থাকে। আপনাদের কাজটা কি সবসময় ব্যাক স্টেজে থাকে নাকি অন স্টেজে মানে সংমিশ্রণ থাকে? ওই বিষয়ে যদি কিছু একটু বলতেন আপনি। আমাদের কাজটা হচ্ছে ব্যাক স্টেজ এবং অন স্টেজ দুই জায়গায় থাকে। আসলে আমাদের টেক্সটাইল ক্লাবের যে মেম্বার্স আছে সবাই কিন্তু মাল্টি ট্যালেন্টেড। তারা যে শুধু ব্যাক স্টেজে থেকে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে, শৃঙ্খলা বজায় রাখছে, শুধু তা না, এবং স্টেজে তারা পারফর্মও করছে, তারা নিজেদের ট্যালেন্টও শো করছে এবং সেখান থেকে তারা কিন্তু আহ, অর্জনও করছে। ঠিক আছে, তো ব্যাক স্টেজ থেকে যেমন আমরা এবং আমাদের মেম্বাররা যেমন প্রোগ্রামটা প্রপারলি গুছিয়ে আমরা অ্যারেঞ্জ করি, তেমন হচ্ছে আমরা অন স্টেজেও আমাদের স্কিল গুলো আমরা ট্যালেন্ট গুলো আমরা শো করতে পারি। জি, রাজা ভাই, আপনার কথা আটকে গিয়েছিল। সম্ভবত কিছু নেটওয়ার্ক জটিলতা আমরা দেখতে পেলাম। আ ভাইয়া, তাহলে আমরা কি বাকি আলোচনা শু জি জি, কন্টিনিউ। শুরু করব নাকি আপনি কিছু বলবেন আরো? জি জি, আপনি কন্টিনিউ করেন। জি ভাইয়া। মানে ইন্টার্নশিপ বা ক্যারিয়ার প্লেসমেন্ট নিয়ে আপনাদের ক্লাবে কি কোনো উদ্যোগ আছে? এটা রাজা ভাইয়া বলে ১ম এ।
আসলে আমি প্রথমেই হয়তো বলেছিলাম যে ইন্টার্নশিপ নিয়ে আমাদের ক্লাব থেকে অবশ্যই হয়। ইন্টার্নশিপটা আমাদের স্টুডেন্টরা পায়। যেমন লাস্ট কিছুদিন আগে আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা প্রোগ্রাম হয়েছিল, যেখান থেকে আমাদের কিন্তু রানিং লাস্ট যেই ব্যাচটা ছিল আমাদের 49 ব্যাচ এবং 48 ব্যাচ এবং হচ্ছে বিপুল হায়দার ভাইয়ের 50 ব্যাচ, এই তিনটা ব্যাচ থেকে ইভেন আমাদের, আমি হচ্ছে 51 ব্যাচের স্টুডেন্ট, আমার ব্যাচ থেকেও কিন্তু প্রায় অনেকগুলো ইন্টার্নশিপ কিন্তু কনফার্ম হয়েছে। ঠিক আছে? তো সেটা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল, বাট আমাদের টেক্সটাইল ক্লাব সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়োজিত ছিল। তো আমরা হচ্ছে ইতিমধ্যে বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে এমন কোনো প্রোগ্রাম বাদ নেই যে যেখানে আমাদের কোনো না কোনো অ্যালামনাই উপস্থিত থাকবেন। আমাদের প্রতিটা প্রোগ্রামে অ্যালামনাই উপস্থিত থাকে। তো অ্যালামনাইরা যখন উপস্থিত থাকে আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টদের বলি যে হ্যাঁ, ভাইয়াদের সাথে পরিচিত হও, ভাইয়াদের সাথে ভালো একটা সুসম্পর্ক করো, ভাইয়ারা ইনশাল্লাহ সাপোর্ট সাপোর্ট দিবে তোমাদের। তো এইভাবে কি হয়, এইভাবে কিন্তু যখন একজনের সাথে আরেকজনের, আমাদের যখন অ্যালামনাইদের সাথে ভালো সম্পর্ক হচ্ছে, আমরা কিন্তু অ্যালামনাইদের মাধ্যমেই কিন্তু অনেক সময় ইন্টার্ন এমনকি জব পর্যন্ত পেয়ে যাই। ঠিক আছে? তো আহ, এই আর কি। তো আমার আমার মনে হয় যে টেক্সটাইল ক্লাব হচ্ছে এইভাবেই আর কি, মানে ইন্টার্নশিপ বা জবের উপর হচ্ছে মানে ইফেক্ট ফেলছে আর কি। জি ভাই, বিপুল হায়দার ভাইয়া, আপনার কি মতামত এই বিষয়ে যে ইন্টার্নশিপ বা কেরিয়ার প্লেসমেন্ট নিয়ে আপনাদের ক্লাব আসলে কোন উদ্যোগগুলো নিয়ে থাকে, বা একজন সেটা ভাইস আহ, প্রেসিডেন্ট হিসেবে আপনি কতটুকু মানে ইন্ডাস্ট্রিদের সাথে কোলাবরেট করতে পারেন ইন্টার্নশিপ দেওয়ার ক্ষেত্রে স্টুডেন্টদের? হ্যাঁ, তো আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে অ্যালামনাইদের কানেকশনের মাধ্যমে হচ্ছে আমাদের টেক্সটাইল ক্লাব। যেহেতু এই ক্লাবটা মানে খোলাই হয়েছিল এই পারপাসে যে যেন আমাদের স্টুডেন্টরা অ্যালামনাইদের সাথে কানেক্ট করতে পারে। আর ক্লাবের সাথে আমাদের অ্যালামনাইরাও খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখছে এই পর্যন্ত। এই জন্য ভাইয়াদের কাছে অনেক কৃতজ্ঞ। তো আমরা যখনই প্রোগ্রামটা একটা অ্যারেঞ্জ করি, ওনারা ওনাদের সাধ্যমতো চেষ্টা করে প্রোগ্রামগুলো পার্টিসিপেট করার এবং জুনিয়রদেরকে হেল্প করার বিভিন্নভাবে। তো আমরা কয়েকদিন আগে ৩-৪ টা প্রোগ্রামের অ্যারেঞ্জ করছিলাম। হালকা পাতলা ছোটখাটো প্রোগ্রাম হলেও আমাদের অ্যালামনাইদের মাধ্যমে বিভিন্ন ছোট ১-২ জন হলেও ইন্টার্নশিপের ব্যবস্থা পাওয়া যায় ছোট প্রোগ্রাম হলে। আর যদি বড় প্রোগ্রাম হয় তো মোটামুটি ২০-২৫ জনের মতো ইন্টার্নশিপের ব্যবস্থা হয়ে যায়। যেমন আমরা লাস্ট প্রোগ্রাম করেছিলাম টেক্সিলেন্ট 2.0, এর আগেও টেক্সিলেন্স 1.0 হয়েছে। এই প্রোগ্রামগুলোতে আমরা প্রতিটা প্রোগ্রামে ২০ থেকে ৩০ জনের মতো বা কখনো, কখনো ৪০ জনের মতো এভাবে ইন্টার্নশিপের ম্যানেজ করতে পেরেছি। তো অ্যালুমনাইরা যখন আমাদেরকে সাহায্য করে, তখন আমাদের এই ইন্টার্নশিপের জন্য ইন্টার্নশিপের জন্য অনেক সময় ভাইবাও ডাকা হয়। এই রাস্তাগুলো অনেক ভাবে সে ইজি হয়ে যায়। কারণ যখন রানিং স্টুডেন্টরা নিজেরা ইন্টার্ন খোঁজার চেষ্টা করবে, তখন তাদের নানান ধরনের হ্যাসেল এর আ শিকার হতে হয় বা যেমন আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়। যখন অ্যালুমনাইদেরকে তারা না চিনে বা কোনো একটা লিঙ্ক আপ নাই তাদের। তো লিঙ্ক আপ এর মাধ্যমে আমরা আমরা একটা আ সেতুর মতো কাজ করি। যে রানিং স্টুডেন্টদের সাথে এবং হচ্ছে অ্যালুমনাইদের সাথে। এই পারপাসে যেহেতু ক্লাবটা খোলা হয়েছে, তো আমরা ইন্টার্নশিপের জন্যই আসলে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। আর পাশাপাশি আমাদের মাধ্যমে যেন টেক্সটাইল ইন্ডাস্ট্রিটাও উপকৃত হতে পারে, এই অবজেক্টিভ নিয়ে আমরা আসলে কাজগুলো করে থাকি। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। জি ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। মানে স্টুডেন্টদের সাথে অ্যালুমনিদের যে কোলাবোরেশনটা প্লাস তাদের ইন্টার্নশিপের যে ব্যবস্থাটা করা আসলে একটা সুন্দর বিষয়। আপনাদের জুনিয়রদের জন্য, আপনাদের জন্য আর অ্যালুমনিদের সাথে কোলাবোরেটর কানেক্টিংটা বাড়ানোর জন্য। তো টিমের হ্যাঁ, ভেতরে ওয়ার্কিং কালচারটা আসলে কিরকম? যে অলরেডি বলেছেন, দুজনেই বলেছেন যে এখানে জুনিয়র সিনিয়র ডাজন্ট ম্যাটার, কি হাই পজিশনে আছে বা কেউ লো পজিশনে আছে। তাদের সকলেরই মতামত, আইডিয়া, ক্রিয়েটিভিটি নিয়ে আপনারা একটা ইভেন্টকে সাজান। তারপরে এটাকে লঞ্চ করেন। দেন একটা সুন্দর আমরা একটা সেমিনার ইভেন্ট দেখতে পাই। তো ওয়ার্কিং কালচারটা কিরকম হয়ে থাকে? আপনি যদি একটু বিস্তারিত বলতেন, রাজা ভাইয়া।
তো ওয়ার্কিং কালচারটা আমি অলরেডি আমি বলেছিলাম যে আমরা হচ্ছে যে সবার মতামত নিয়েই কাজ করি। রানিং স্টুডেন্টস, ফ্যাকাল্টিস, চেয়ারম্যান, প্লাস হচ্ছে আমরা আমাদের ভার্সিটির ভিসি, প্রো-ভিসি স্যারদের থেকেও মাঝে মাঝে মতামত নিয়ে থাকি। তো ওয়ার্কিং কালচারটা হচ্ছে আমরা যখন একটা ডিসিশনে আসি যে হ্যাঁ আমরা একটা প্রোগ্রাম করব, যেমন আমরা লাস্ট যে ন্যাশনাল প্রোগ্রামটা করেছিলাম টেক্সিলেন্স 2.2, অনেক বড় পরিসরে, যেখানে বাংলাদেশের বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি গুলো হচ্ছে সেখানে আর কি মানে জয়েন হয়েছিল, পারফর্ম করেছিল। প্রায় 7, 8টা, 9টা, 10টার মতো ভার্সিটি সেখানে জয়েন হয়েছিল আর কি। তো এক্সকিউজ মি। আচ্ছা ভাইয়া, সরি, জি প্রবলেম ভাইয়া, হয়েছিল আর কোনো কি। সমস্যা নেই, আপনি শুরু করুন। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যখন হ্যাঁ সবার একটা মতামত নিয়ে যখন একটা উদ্যোগ নেই যে হ্যাঁ এখন করবো, যেমন লাস্ট আমরা করছিলাম 2.0, তখন আমাদের ওয়ার্কিং কালচারটা হচ্ছে আমরা সেখানে আবার মেম্বার রিক্রুটমেন্ট করি কিসের জন্য, যা কে কোন দায়িত্বে থাকতে চায়। কারণ একটা প্রোগ্রামে অনেক কাজ আছে, যেমন কেউ হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাজানো, স্টেজ সাজানো, কেউ হচ্ছে খাবারের দায়িত্ব নেওয়া, কেউ হচ্ছে যে কালচারাল প্রোগ্রামের দায়িত্ব নেওয়া, কেউ হচ্ছে যেমন আমরা বিভিন্ন কুইজ, র্যাম্প শো এগুলো অ্যারেঞ্জ করে থাকি, এগুলোর দায়িত্ব নেওয়া। তারপর হচ্ছে আহ পুরো প্রোগ্রামের শৃঙ্খলা বজায় রাখা কিছু স্টুডেন্ট, ঠিক আছে। তারপর মানে এইরকম হচ্ছে আমরা সেগমেন্ট ওয়াইজ স্টুডেন্টদেরকে হচ্ছে আমরা সিলেক্ট করে থাকি যে তোমরা তোমরা এই এই দায়িত্বে থাকবা। তারপর হচ্ছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা হচ্ছে যে একটা প্রোগ্রাম সুন্দরভাবে সফলভাবে হচ্ছে নামাতে আমরা পারি আর কি। এই জি, আলহামদুলিল্লাহ। বিপুল হায়দার ভাইয়ের কাছ থেকে আমি যদি একই প্রশ্ন করে উত্তরটা সেমই পাবো, তারপরে আমি জিজ্ঞেস করে নিচ্ছি যে মানে ইভেন ওয়ার্কিং কালচারটা আপনার একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কতটুকু আপনি পর্যবেক্ষণ করতে পারেন আর করে থাকেন? আসলে যখন আমরা একটা ক্লাবে কাজ করি, ক্লাব মানে হচ্ছে সংঘ। তা তো সংঘর ব্যাপারটা হচ্ছে আ প্রতিটা মানুষ যখন যদি একটা সংঘে ৫ টা মেম্বারও থাকে, তো ৫ টা মেম্বারের সংঘবদ্ধভাবে প্রচেষ্টায় একটা ক্লাব সফল হয়। তো এ পর্যন্ত আমাদের যে ৩ টা সেকশন আছে। এক হচ্ছে ইসি, আরেক হচ্ছে সাব ইসি, আর হচ্ছে জেনারেল মেম্বার। তো যখন একজন নরমাল স্টুডেন্ট যখন মানে রেজিস্টার করে ক্লাবের জন্য, তাকে বিভিন্নভাবে কাজ দেওয়া হয়। তো সেই ক্লাব মানে তাদের কাজগুলো পর্যবেক্ষণ করে সাব-ইসি এবং সাব-ইসি নানান ধরনের ডিসিশন নিয়ে থাকে তাদেরকে পরিচালনা করার জন্য। আর সাব-ইসিকে পরিচালনা করে আমরা ইসি মেম্বার যারা আছি। আর আমাদের ইসি মেম্বারদেরকে বিভিন্ন ধরনের গাইডেন্স দিয়ে থাকেন আমাদের মডারেটর স্যার এবং অ্যাসিস্ট্যান্ট মডারেটর স্যার। তো সকলের এভাবে সম্মিলিত প্রচেষ্টায় তখন আমরা একটা প্রোগ্রাম এরেঞ্জ করতে পারি। প্রোগ্রামটা সাকসেসফুল হয়। আর যখন নানান ধরনের হেল্পের জন্য আমাদের ওই যে বলেছিলাম যে অ্যালুমনাইদেরকে সামনে রেখে আমরা প্রোগ্রাম বিভিন্ন আগানো হয়ে থাকে। তো যখন আরকি কোনো একটা প্রোগ্রাম নামাবো, যদি কোনো ল্যাকিংস ও থেকে থাকে, তো যখন জেনারেল মেম্বাররা কোনো জায়গায় ল্যাক করে থাকে তখন সার্ভিস জিনিসটাকে শুধরিয়ে দেয়। তো এভাবে করে চেইন ওয়াইজ আমাদের পজিশন ওয়াইজ এভাবে তারা হেল্প করে থাকে এবং অ্যালুমনাই যদি সময় পায়, কখনো তারাও আমাদেরকে খোঁজ খবর রাখেন যে কিভাবে কি নামানো হইতেছে কিনা বা কতটুকু আগানো হইছে। এভাবেই আর আস্তে, আস্তে আমাদের একেকটা প্রোগ্রামের সাকসেসফুল হয়ে থাকে। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর পরিকল্পনা। ক্লাবিং করলে একাডেমিক প্রেশারের সাথে ব্যালেন্স করা কঠিন মানে নয় কি? আপনাদের মতামত আসলে এই বিষয়ে কি? মানে ক্লাবিং করছি, সাথে, সাথে আমি এখন টেক্সটাইল ক্লাব হোক, যেকোনো একটা ক্লাবিং করলে আ সময়টা আসলে কোন দিকে? প্রেশার কি হয়? একাডেমিক প্রেশারটা কি আসলে হয়? হায়দার ভাইয়া, আসলে আপনার কাছে জানতে ব্যাপারটা চাইবো হচ্ছে ১ম এ। হ্যাঁ, হ্যাঁ। আসলে ব্যাপারটা হচ্ছে আমি নিজের টাইম কিভাবে ম্যানেজ করতে পারো সেটা আসলে আমার উপর। আমি যখন একটা ক্লাবে রেজিস্ট্রেশন করি, তখন আমার একটা কাজ মানে ধরে রাখতে হবে যে আমাদের এই ক্লাবে একটা কাজ আছে। আমার নিজের উপর একটা কাজ আছে।
যখন একাডেমিক লাইফটা আমি হ্যান্ডেল করতে পারবো তখনই আমি ডিসিশন নেব যে একটা ক্লাবে কাজ করি, আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা আমি ইমপ্রুভ করতে পারি বা নিজের সফট স্কিল গুলো যখন ইমপ্রুভ করতে পারবো কিনা। এই জন্য আমার নিজস্ব একটা সময় বের করতে হবে। তো টাইম ম্যানেজমেন্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা আসলে সবাইকে নিজেদের ইমপ্লিমেন্ট করে নিতে হয়। আর বাদবাকি যে ব্যাপারগুলো আছে, যেমন আমরা যখন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি তখন এটা অবশ্যই মাথায় রাখি যে একটা স্টুডেন্টের তখন কি এক্সাম আছে বা বড় কোনো গুরুত্বপূর্ণ একাডেমিক কোনো কাজকর্ম আছে কিনা। যদি সেটা না থেকে থাকে, ওই তাদের ওই যে ফ্রি টাইম গুলো আছে, ওই ফ্রি টাইমেই তারা যখন তাদের উপরে যখন কোনো দায়িত্ব দেওয়া হয় প্রোগ্রামের, আমরা চেষ্টা করি তারাই ওই টাইমের প্রপার ইউজটা করতেছে কিনা। আর বাদ বাকি যে বললাম ওই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছে তাদের নিজের উপর। তারা যদি ইচ্ছুক হয়ে থাকে একটা কাজ করার জন্য, তারা ওইভাবে আমাদেরকে বলে। আর প্রোগ্রামের যে ডিসিশন মেকিং গুলো হয় সব তো আমরা একসাথেই করি। তো যখন আমরা জিনিসটা একসাথে করি, ওই টাইম ম্যানেজমেন্টটা মাথায় রেখে সবাই সবার ফ্রি টাইম এবং আদার্স যে কাজকর্মগুলো আছে সবকিছু মিলিয়ে একটা আহ ডিসিশন নিয়ে থাকে যে আমি এই টাইমটাতে এই কাজ করতে পারবো, এই জন্য আমাকে এই প্রোগ্রামটার জন্য এই দায়িত্বটা দেওয়া হোক। তো আমরা ওইভাবেই সবার সাথে কথা বলে ওইভাবে দায়িত্ব ভাগ করে দিই। তো এইভাবেই আসলে আমরা কাজগুলো করে থাকি। তো এই জন্য আমাদের মানে যখন এক্সট্রা কারিকুলামে কোনো স্টুডেন্ট ফোকাস দেয় তখন তাদের একাডেমিক লাইফটা হ্যাম্পার হয় না, এটা আমি বলতে পারবো। জি ভাইয়া। রাজা ভাই, আপনি কি মনে করছেন ক্লাবিং করলে একাডেমিক প্রেশারের সাথে ব্যালেন্স করা কি কঠিন মনে হয়? আপনার মতামতটা যদি বলতেন। ক্লাবিং করার পাশাপাশি একাডেমিক জিনিসগুলো চালায় যাইতে কিন্তু মানে প্রেশার প্রেশার হয় না যে তা না, প্রেশার কিন্তু অবশ্যই হয়, কিন্তু দুইটাকেই হচ্ছে ব্যালেন্স করে প্রপারলি হচ্ছে আমি একাডেমিকটাও সামলাচ্ছি, আমি ক্লাবিংটাও সামলাচ্ছি। এইখান থেকে কিন্তু আমরা এবং আমাদের স্টুডেন্টরা কিন্তু টাইম ম্যানেজমেন্টটা শিখতে পারতেছে। এটাও ওয়ান কাইন্ড অফ সফট স্কিল, যে আমি দুইটা জিনিস আমি কিভাবে একসাথে করব, মাল্টিটাস্কিং যেটাকে বলে, এই জিনিসটা কিন্তু আমরা শিখতে পারতেছি। যেমন ধরেন আমাদের কোন একটা প্রোগ্রাম হইলো, আজকে কালকে একটা প্রোগ্রাম, কিন্তু দেখা যাচ্ছে রানিং তো 10টা ব্যাচ থাকে, তো রানিং 11টা ব্যাচ থাকে রানিং, কোন কোনো না কোনো ব্যাচের ক্লাস টেস্ট থাকে, ভাইবা থাকে, প্রেজেন্টেশন থাকে। তো এইরকম কোনো না কোনো কনসার্ন থাকেই যে ভাই আমি কিভাবে প্রোগ্রামে আসবো, আমার তো প্রেজেন্টেশন আছে, ভাই আমি কিভাবে প্রোগ্রামে আসবো, আমার তো অ্যাসাইনমেন্ট সাবমিশন আছে। তো তখন কি করি, যদি আমার সাথে যদি হয়, আমি হচ্ছে প্রথমে টিচারদের কাছে যাই যে স্যার আসলে প্লিজ একটু আহ, দেখেন স্যার, একটু যদি পিছাইতে পারেন, বা স্যার একটু যদি পরে নিতে পারেন, বা একটু যদি স্যার আগামীকালকে নিতে পারেন তাহলে আমাদের জন্য ভালো হয়, আজকে একটা প্রোগ্রাম আছে স্যার, আপনারা ইনভাইটেড। মানে আমরা হচ্ছে টিচারদের কনভিন্স করার চেষ্টা করি। আর যদি সেটা না হয়, আমরা আমাদের যেই সিট ক্লাস টেস্ট বা প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট সাবমিট যেটাই থাকুক, সেটা আমরা দিয়ে করে তারপর আসি। হ্যাঁ, আমাদের হচ্ছে প্রেশার অবশ্যই হয়, কিন্তু ক্লাবিং এর জন্য আমাদের একাডেমিক যে বিষয়গুলো, এগুলো কোনো হ্যাম্পার হয় না, কিছুই হয় না। হ্যাঁ, আমরা হচ্ছে সবকিছুই প্রপারলি মেনটেন করতে জানি, পারি, এবং আশা করছি যে ফিউচার পর্যন্ত আমরা সেটা মেনটেন করতে পারবো। ইনশাল্লাহ ভাইয়া, তার প্রত্যাশায় আমরা সবাই করি। একজন নতুন মেম্বার ক্লাবে যোগ দিলে কি ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে আপনাদের এই ক্লাব থেকে? অলরেডি হায়দার ভাইয়া, রাজা ভাই এই প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দিয়েছেন। তারপরে একটু ছোট্ট পরিসর করে যদি আমি ধাপে ধাপে বলতে চাই, তাহলে কোন ধরনের স্কিল ডেভেলপমেন্ট গুলো আসলে একজন নতুন মেম্বারের জন্য এই ক্লাব থেকে শিক্ষণীয় হবে? হায়দার ভাইয়া, আপনি বলুন প্রথমেই প্রথমে। যে স্কিলটা তারা অর্জন করে সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার মধ্যে 1 নম্বর ফোকাস ব্যাপার হচ্ছে অর্গানাইজিং স্কিল। তো ফার্স্টে যারা জয়েন করে এই অর্গানাইজিং স্কিলটা হয়তো নিজে করে, কিংবা আমার সাব ইসি যারা আছে, ইসি যারা আছে তাদের কাছ থেকে জিনিসটা দেখে তারা শিখতে পারে যে অর্গানাইজিং স্কিলটা কিভাবে অ্যাপ্লাই করে। তারপরে আছে ফ্লোর ম্যানেজমেন্টের যে স্কিলটা আছে, ফ্লোর ম্যানেজমেন্টের স্কিল শিখতে পারে। তারপরে এই যে সবার সামনে যে যে অনেকে আছে কথা বলতে ভয় পায়
বা হচ্ছে ইন্টারভিউ এর সময় অনেক নার্ভাস ফিল করে। তো এই জিনিসটাও তাদের কেটে যায় এইভাবে এক্সট্রা কারিকুলামের কাজের মাধ্যমে। তারপরে আমি বলছিলাম যে টাইম ম্যানেজমেন্ট এর কথা। তো এক্টিভিটিস যখন এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস যখন তারা করে, তখন একাডেমিক লাইফ এবং এক্সট্রা কারিকুলাম লাইফ এই ২ টা হচ্ছে অ্যা কম্বাইন করতে গেলে তাদের অবশ্যই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা থাকতে হবে। এটা তো এদের তাদের মানে শিডিউলের ব্যাপার। তবুও তারা এনিহাউ ম্যানেজ করে ফেলে। এভাবে আস্তে, আস্তে তারা টাইম ম্যানেজমেন্টও শিখে। এরপরে যখন নাকি তারা বিভিন্ন একেকজন সাব-ইসি প্রায় ৫-১০ জনকে জেনারেল মেম্বারকে লিড দিয়ে থাকে। আর আমরা হচ্ছে বিভিন্ন সাব-ইসিদেরকে লিড দিয়ে থাকি। এভাবে আমাদের মাঝে সকলের মাঝে একটা লিডারশিপ ক্রিয়েট হয় এবং ম্যানেজমেন্টের বিভিন্ন ব্যাপারগুলো তারা শিখে ফেলে বিভিন্ন কমিউনিকেশন এর মাধ্যমে। তারপরে বিভিন্ন ইন্টারেকশন এর মাধ্যমে তারা এই ম্যানেজমেন্টের ব্যাপারটাও শিখে যায় এবং যখন কাজ করে একেকজন একেক কাজের মাধ্যমে ওই কাজের ব্যাপারে তাদের ম্যানেজমেন্ট স্কিলটা এসে পড়ে। এভাবে আরো যত স্কিল আছে তারা এগুলো নিয়ে ডিসকাশন করে এবং ওয়ার্কশপ হয়। বিভিন্ন এভাবে প্রোগ্রামের মাধ্যমে তারা এই নিজেদের স্কিল গুলা ডেভেলপমেন্ট করার সুযোগ পেয়ে থাকে। জি জি, ভাইয়া আসসালাম। ধন্যবাদ। আ রাজা ভাইয়া একটা নতুন মেম্বার ক্লাবে যোগ দিলে কি ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে? আপনাদের এই ক্লাব থেকে আপনার মতামতটা যদি বলতেন। আসলে অনেকের হচ্ছে ন্যাচারালি অনেক স্কিলস থাকে, বাট অনেকের কিন্তু ন্যাচারালি অনেক স্কিলস থাকে না। তা আমাদের ক্লাবে যখন স্টুডেন্টসরা জয়েন হয়, তখন হচ্ছে মেইনলি যে প্রথমত সবার আগে যে স্কিলটা হচ্ছে ডেভেলপ হয় সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। যে আমি কমিউনিকেট করব কিভাবে, যেমন আমরা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে যখন আমরা হচ্ছে আমাদের ভিসি স্যারকে, প্রভিসি স্যারকে, রেজিস্ট্রার স্যারকে, হ্যাঁ, ডিন স্যারকে যখন আমরা হচ্ছে ইনভাইটেশন দিতে যাই, তো তাদের সাথে ওনাদের সাথে আমরা কিভাবে কথা বলবো, কিভাবে প্রপোজালটা দিব, প্লাস হচ্ছে ফ্যাকাল্টিদের সাথে যোগাযোগ করা, অ্যালামনাই ভাইয়াদের সাথে কথা বলা। তো এইগুলা হচ্ছে মেইনলি, এক কথায় কমিউনিকেশন স্কিলসটা যেটা হচ্ছে মেইনলি ডেভেলপড হয়। তার পাশাপাশি টিমওয়ার্ক কিভাবে করবো এবং টিমওয়ার্কটা প্রপারলি করা, বুঝা, শিখা, এই জিনিসটা হচ্ছে ডেভেলপ হয়। তারপর হচ্ছে আরেকটা যেটা প্রধান জিনিস ডেভেলপ হচ্ছে কনফিডেন্স। অনেক স্টুডেন্টেরই কিন্তু কনফিডেন্সের অভাব থাকে, যে আহ, সবার সাথে কথা বলতে পারে না, ইন্ট্রোভার্ট বা হচ্ছে জড়তা থাকে। তো সেগুলা কিন্তু সে যখন ক্লাবিং করতেছে, এই অ্যাক্টিভিটিস গুলা যখন করতেছে, তখন কিন্তু তার এই ৩টা মেইন স্কিলস কিন্তু ডেভেলপ হচ্ছে। যখন কোনো স্টুডেন্টের এই ৩টা মেইন স্কিল হচ্ছে ডেভেলপ হয়ে যায়, তখন কিন্তু সেই স্টুডেন্ট যে কোনো পরিবেশে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে কিন্তু খাপ খেয়ে নিতে পারে। ঠিক আছে? তো এই আর কি, আমার মতে মনে হয় যে এই স্কিলস গুলো আর কি স্টুডেন্টদের ইমপ্রুভ হচ্ছে আমাদের ক্লাবে থেকে। জি ভাইয়া আলহামদুলিল্লাহ। আ উম প্রতিটি কাজের পেছনে কিছু চ্যালেঞ্জ থাকে। আপনাদের কাজের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ গুলো কি ছিল আসলে? বিশেষ করে একটি স্টুডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করতে গিয়ে কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন? বিপুল হায়দার ভাইয়ের কাছে জানতে চাইবো ১ম এ। আসলে আমাদের দলগত কাজের কারণে চ্যালেঞ্জ আসলে আমরা খুব কমই ফেস করে থাকি। আবার অনেক সময় মানে বা অনেক সময় এমনও হয় দলগত কাজের কারণে চ্যালেঞ্জ গুলা ওইভাবে প্রেশারাইজ ক্রিয়েট করতে পারে নাই। কিন্তু চ্যালেঞ্জ যেটা আসলে হয়ে থাকে সেটা হচ্ছে যখন ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন করতে যায় বা ইন্ডাস্ট্রির কোনো অ্যালামনাই কিংবা ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টের উপরের লেভেলের কারো সাথে যখন কোলাব করতে চায়, তখন তারা দেখা যায় অনেক সময় ফ্রি থাকে না। তো তখন তারা ফ্রি না থাকলে ওই জিনিসটা আরকি আমার মতে খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। অনেক সময় আমাদের ভিসি স্যার, তারপরে প্রো ভিসি স্যার, তারপরে এই যে ডিপার্টমেন্টাল চেয়ারম্যান এভাবে বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বাররা অনেক সময় বিজি থাকে। তো তাদেরকে ইনভাইটেশন এবং তাদেরকে সাথে যে একটা সময় বের করা যে তারা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে কিনা। তো ওই ব্যাপারে আরকি একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়। এবং এটাই আমার মতে হচ্ছে চ্যালেঞ্জিং যে সময়ের সাথে মানে অনেক সময় ফ্রি থাকে না অনেকে, আমাদের যারা গেস্ট। তো সবাই তো চেষ্টা করে আমি যতটুকু বলেছিলাম আগে যে সবাই নিজের বেস্টটা চিন্তা করে একটা যখন আমরা প্রোগ্রাম নামাতে যাই।
কিন্তু ওই যখন তাদের নিজস্ব ওই কাজের জন্য আরকি যখন ফ্রি না থাকে, তখন আরকি একটা চ্যালেঞ্জ আমরা ফেস করি। এছাড়া আমরা ওই বাদবাকি চ্যালেঞ্জগুলো এই টিম ওয়ার্কের কারণে এবং সিনিয়র ভাইয়াদের সাহায্যের কারণে আসলে আমরা সাকসেসফুল হতে পারি। আমার মতামতে চ্যালেঞ্জ এই একটাই যে টাইম ম্যানেজমেন্টটা সবার আরকি মানে হয়ে ওঠে না। মানে সবার আরকি একটা প্রোগ্রাম না মানার পিছনে আ গেস্টরাদেরকে একটা ইনভিটেশন তখন একটা ধরেন একটা গেস্টকে আমরা ইনভাইট করলাম। উনি হয়তো ওই টাইমটা ফ্রি নেই। তখন উনার জায়গায় অন্য একজনকে আ বলে প্রোগ্রামটা আরকি এরেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে আরকি সমস্যা হয়ে থাকে। মানে টাইমটা আরকি লেনদি হয়ে একটা মাঝেমধ্যে এরকমও হয় যে ২-১ দিন প্রোগ্রাম পিছানো হয় সাধারণত। এই হচ্ছে আমার মতামত। জি ভাইয়া ধন্যবাদ। চ্যালেঞ্জ গুলোর কথা যদি রাজা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি, আই থিংক একই প্রশ্নের উত্তর পাবো। আ তাই আমি পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। ১ম এ রাজা ভাইয়ের কাছে যাচ্ছি যে নেক্সট 5 ইয়ার্স এ সাউথ ইস্ট টেক্সটাইল ক্লাবকে কোথায় দেখতে চাচ্ছেন আসলে? আর আপনাদের নিজেদের ড্রিম কি সাউথ ইস্ট টেক্সটাইল ক্লাব নিয়ে? আপনার নেতৃত্বে থাকা অবস্থায় কি কাজ করতে চান? রাজা ভাইয়া। জি। আসলে কথা হচ্ছে নেক্সট 5 ইয়ার্স এ সাউথ ইস্ট টেক্সটাইল ক্লাবকে কোথায় দেখতে চাই, এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করে সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপর। তো আমরা এমন সময় মানে আমরা হচ্ছে মেইনলি যে উদ্যোগগুলা নেই, যে বিভিন্ন ন্যাশনাল প্রোগ্রাম বা এটা সেটা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা চাই যে আমাদের ক্লাবটাকে ওয়ার্ল্ড ওয়াইড তুলে ধরতে। তা আমরা যখন আমাদের ক্লাবটাকে তুলে ধরতে পারবো, আমাদের ক্লাবের সাথে সাথে কিন্তু সাউথ ইস্ট ইউনিভার্সিটি এই নামটাও কিন্তু তুলে ধরা হচ্ছে, মেইন জিনিস যেটা। তো এখন নেক্সট 5 ইয়ার্স আমি ক্লাবটাকে যেটা দেখতে চাচ্ছি, যে আমাদের ক্লাবকে সব ভার্সিটি চিনবে, আমাদের ক্লাবের সুনাম হচ্ছে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, এবং আমাদের ক্লাবের থ্রোতে আমাদের রানিং স্টুডেন্ট যারা আছে তারা মানে এখন যতটুকু উপকৃত হচ্ছে আরো বেশি উপকৃত হবে। আর হচ্ছে যে তার জন্য হচ্ছে ভার্সিটির হচ্ছে কোঅপারেশন দরকার, মোস্ট ইম্পর্টেন্ট যেটা। আর তার সাথে আমাদের ফ্যাকাল্টি যারা আছেন, আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার, হ্যাঁ, কোঅর্ডিনেটর স্যার, সবার হচ্ছে সাপোর্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আর ক্লাবটাকে আমি অলরেডি বলছি যে আমি এমন একটা পজিশনে দেখতে চাই যে সাউথ ইস্ট টেক্সটাইল ক্লাব থাকবে সাউথ ইস্ট ইউনিভার্সিটির টপ একটা ক্লাব হিসেবে। এটা হচ্ছে আমার যেটা স্বপ্ন সাউথ ইস্ট টেক্সটাইল ক্লাবকে নিয়ে, যে সাউথ ইস্ট ইউনিভার্সিটির টপ যদি কোনো ক্লাব হয়ে থাকে সেটা হবে সাউথ ইস্ট টেক্সটাইল ক্লাব। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্বপ্ন আর কি। আহ, এই বিপুল হায়দার ভাইয়া, আপনার কাছে একই প্রশ্ন যে নেক্সট 5 ইয়ার্স এ সাউথ ইস্ট টেক্সটাইল ক্লাবকে কোথায় দেখতে চান? আর নিজেদের ড্রিম কি সাউথ ইস্ট টেক্সটাইল ক্লাব কে নিয়ে? আর আপনার নেতৃত্বে থাকা অবস্থায় কি কাজ করতে চান? আচ্ছা, আমরা আসলে যখন মানে আমি যখন আ লিডারশিপের একটা পর্যায়ে আসি বা এই ইসি পর্যায়ে আসি, তখন আমাদের একটা নিয়ম আছে যে যখন নাকি সবাই আরকি লাস্ট সেমিস্টারের দিকে যায়, তখনই আরকি এই বড় পদটা দেয়া হয় এক্সপেরিয়েন্স এর উপরে ভিত্তি করে। তো এক্সপেরিয়েন্স এর উপরে ভিত্তি করে যখন এই পোস্ট গুলা দেওয়া হয়, তখন একজন লিডার আমি ততক্ষণ পর্যন্ত সাকসেসফুল না, যতক্ষণ পর্যন্ত আমি নিজে একজন লিডার ক্রিয়েট করতে পারতেছি। তো নিজে যখন লিডার ক্রিয়েট করতে না পারি, তখন হচ্ছে আমাদের ওই বিভিন্ন ওই ক্লাবের এই যে একটা ধারা বা বিভিন্ন রকমের এই প্রোগ্রাম নামানো, তারপরে হচ্ছে লিডারশিপের যে একটা ক্রাইটেরিয়া, ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো আসলে ভেঙে পড়ে। তো আমার ই ইচ্ছা হচ্ছে যে আমি যখন বের হয়ে যাব, তো আ লিডারশিপ জিনিসটা ফলো করার জন্য বা নিজে লিডার হিসেবে নিজেকে তৈরি করার জন্য আরেকজন লিডারকে প্রস্তুত করা।
যে এই ক্লাবটাকে লিড করতে পারবে। আর ৫ বছর পরে আমি ক্লাবের জন্য এমন একটা কিছু মানে সিস্টেম ক্রিয়েট করতে চাই, যে সিস্টেমে হচ্ছে আমাদের টেক্সটাইল ক্লাব অন্যান্য আ সেন্ট্রাল ক্লাবগুলোর মতো হাইলাইটেড এবং হচ্ছে যেন আমাদের ক্লাব সম্পর্কে সবাই রিকগনাইজ করতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রিকগনাইজ করতে পারে। এবং আমাদের ভার্সিটিতে যেহেতু আমরা রিপ্রেজেন্ট করছি আমাদের ভার্সিটি এবং ক্লাব, দুটোই যেন রিকগনাইজেবল একটা পর্যায়ে যেতে পারে, সেজন্য আমরা কাজ করছি। জি, ইনশাল্লাহ ভাইয়া। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সাজেস্ট টেক্সটাইল ক্লাব পুরো টিমকে এবং বিশেষ করে বিপুল হায়দার ভাই এবং রফিকুল ইসলাম ভাইকে আরো একবার অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলে আমরা অনেক কিছু জানতে পারলাম। বিপুল হায়দার ভাইয়া, রফিকুল ইসলাম রাজা ভাইয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আমাদেরকে ইনভাইট করার জন্য এবং আমাদের কথাগুলো শোনার জন্য, এবং আমরাও খুশি যে আমাদের মনের কথাগুলো আপনাদেরকে এক্সপ্রেস করতে পারছি, মানুষদের কাছে এক্সপ্রেস করতে পারছি। ধন্যবাদ। যে দর্শকদের জন্য অবশ্যই এটি একটি অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে। আজকের এপিসোডে সাউথ ইস্ট টেক্সটাইল ক্লাবের ভেতরের গল্প, স্ট্রাগলস, অ্যাচিভমেন্টস সবই খুব সুন্দরভাবে উঠে এসেছে। দর্শক, আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং সাউথ ইস্ট টেক্সটাইল ক্লাব সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। টেক্সটাইল টাইমস প্রেজেন্টস দ্য লিডারশিপ আওয়ার ক্যাম্পাস এডিশনের পরবর্তী পর্বে নতুন কোনো নেতৃত্ব বা নতুন একটি ক্লাব নিয়ে হাজির হব ইনশাল্লাহ। টিল দেন, স্টিল লার্নিং, স্টে গ্রোয়িং। আল্লাহ হাফিজ এবং শুভরাত্রি। শুভরাত্রি।